দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব একদিন পদচারণ করতে করতে সহসা এক যুবকের ক্রোড়ে উপবিষ্ট হন এবং কয়েক মুহূর্ত ওই ভাবে থেকে তারপর উঠে যান। উপস্থিত ভক্তদের ওই বিষয়ে কৌতূহল দর্শনে তিনি বলেছিলেন, দেখলাম ও কতটা ভার সইতে পারে। এই যুবককেই স্বামী বিবেকানন্দ যথাকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক পদে বরণ করেছিলেন এবং তিনিও সুদীর্ঘ ৩০ বৎসর এই গুরুভার বহনপূর্বক স্বীয় ব্রত উদযাপন করেছিলেন। স্বামীজির আদেশ এই ছিল তাঁহার কর্মপ্রেরণার অন্যতম প্রধান উৎস। ইনিই হলেন আমাদের স্বামী শারদানন্দজি মহারাজ। বিবেকপাঠ চ্যানেলে জানাই সকলকে স্বাগত। স্বামী শারদানন্দজি মহারাজের জন্মতিথিতে তাঁর জীবনের কয়েকটি শুভ ঘটনার কথা সংক্ষিপ্ত আকারে শুনে নিন এই ভিডিওর মাধ্যমে। প্রথমত, তাঁর সংক্ষিপ্ত বংশ পরিচয় এবং জন্ম। শারদানন্দজি মহারাজের পূর্ব নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী, তাই আমরা তাঁকে শরৎ মহারাজ বলেও চিনে থাকি। তাঁহার পিতামহ সংস্কৃতে পণ্ডিত ছিলেন। পত্নী বিয়োগের পর তিনি হুগলি জেলার জনাই গ্রামে বসতি স্থাপন করেন এবং টোল প্রতিষ্ঠা করে বহু অন্তেবাসীকে শিক্ষা দিতে থাকেন। শরৎ মহারাজের পিতা শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী মহাশয় গ্রাম পরিত্যাগপূর্বক কলকাতায় আসেন এবং একটি ঔষধের দোকানের অংশীদার রূপে বহু অর্থ উপার্জন করেন। সঙ্গতি সম্পন্ন হইলেও গিরিশচন্দ্র ধার্মিক ও নিষ্ঠাবান ছিলেন এবং কর্তব্য উপদেশে তাঁর বহু সময় কাটিলেও নিয়মিত সন্ধ্যা বন্দনা, পূজা পাঠ ও জপধ্যানের ব্যতিক্রম কিছুতেই হতো না। মাতা শ্রীযুক্তা নীলমণি দেবীও অনুরূপ ভক্তিমতী ছিলেন। ৩ কন্যার পর শরৎচন্দ্র এই ধর্মপ্রাণ দম্পতির জ্যেষ্ঠ পুত্ররূপে ১৮৬৫ খ্রিস্টাব্দের ২৩শে ডিসেম্বর এই শুক্লা ষষ্ঠী তিথিতেই জন্মগ্রহণ করেন। শনিবারে জন্ম হওয়ার জন্য পরিবারের সকলে একটু চিন্তাকুল হয়েছিলেন, কিন্তু শিশুর পিতৃব্য অভয়দানপূর্বক জানালেন যে এই শিশু গণ্যমান্য হয়ে ভবিষ্যতে পরিবারের মুখ উজ্জ্বল করবে। তাঁর শৈশব থেকেই তিনি ছিলেন বড় শান্ত স্বভাবের। বিদ্যালয়ের পরীক্ষাতে তিনি প্রথম অথবা দ্বিতীয় স্থান অধিকার করতেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অতি ধর্মপ্রাণ। গৃহদেবতার পূজার সময় তিনি পাশে বসে সমস্ত লক্ষ্য করতেন। এমনকি তিনি তখন থেকে দেবদেবীর স্তোত্র অনর্গল মুখস্থ বলতে পারতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সাথে প্রথম সাক্ষাৎ তাঁর। পাঠ অভ্যাসের সাথে সাথে তিনি অন্যান্য কাজেও উৎসাহ প্রকাশ করতেন। তিনি এবং তাঁর কয়েকজন বন্ধু মিলে তাঁদের সমবেত চেষ্টায় সৎ চর্চা, আত্মসেবা ও ব্যায়ামের জন্য পল্লীতে একটি সমিতি গঠন হয়েছিল। একবার এই সমিতির বার্ষিক আনন্দোৎসব উপলক্ষে তিনি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে গিয়েছিলেন। ঘটনাক্রমে ঠাকুর শ্রী রামকৃষ্ণের দর্শন পান তিনি, কিন্তু তাঁহার মহিমা সম্বন্ধে তখন তেমন কোনো ধারণা তৈরি না হলেও শ্রী রামকৃষ্ণদেবের সব প্রেম এবং ব্যবহার তাঁদেরকে আরও দৃঢ়স্বরূপে দক্ষিণেশ্বরের দিকে টানতে লাগল। প্রসঙ্গত উল্লেখ্য একটি ঘটনা। একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে উপবিষ্ট আছেন। শ্রী শ্রী গণপতি সম্বন্ধে আলোচনা চলছে। ঠাকুর গণেশের চরিত্র, মাতৃভক্তি প্রভৃতি কথায় অবতারণপূর্বক উচ্চ প্রশংসা করছেন। শরৎ মহারাজ সহসা বললেন, আমি গণেশের চরিত্র পছন্দ করি, তিনিই আমার জীবনের আদর্শ। ঠাকুর অমনি সংশোধন করে বললেন, না, তোমার আদর্শ গণেশ নয়, তোমার আদর্শ শিব। শিবের গুণরাজ তোমাতে বিদ্যমান। তিনি আরও বললেন, নিজেকে সর্বদাই শিব এবং আমাকে শক্তি বলে ভাববে। সাধারণ বুদ্ধিতে আমাদের পক্ষে এই সমস্ত রহস্যের মর্মভেদ করা অসম্ভব। তবে পরবর্তীকালে আমরা দেখতে পাব যে সুদীর্ঘ কর্মজীবনে শরৎ মহারাজ যে অদ্ভুত তিতিক্ষা এবং সহিষ্ণুতার পরিচয় দিয়েছিলেন তা নীলকণ্ঠ শিবের পক্ষেই সম্ভবপর। গরল পান করেও অম্লান বদনে আশীর্বাদ করা, নিজের সুখ সুবিধা বিসর্জন দিয়ে অপরের সেবায় আত্মনিয়োগ করা
শুধু আশুতোষেরই সাধ্যায়াত্ত, আর শরৎ মহারাজের সমস্ত শক্তির উৎস ছিলেন শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মা। তিনি ছিলেন তাঁদের শক্তি প্রবাহের অস্বতন্ত্র যন্ত্র। স্বামীজির সঙ্গে তার অদ্ভুতভাবে সাক্ষাৎ। ঠাকুরের কাছে তিনি নরেন্দ্রনাথের কথা অনেক শুনেছিলেন। তাকে দেখার বা তার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাও ছিল তাঁর প্রবল। এবার একটি ঘটনার কথা বলবো। একবার শরৎ মহারাজ জানতে পারেন যে তার কোনো এক বাল্য বন্ধুর স্বভাব উচ্ছৃঙ্খল হয়েছে। সত্য নির্ধারণের জন্য তিনি একদিন সেই বন্ধুর গৃহে উপস্থিত হলেন। তিনি ঘরের মধ্যে বসে আছেন। এমন সময় একটি যুবক হঠাৎ সেই ঘরের মধ্যে প্রবেশ করে গুনগুন করে একটি হিন্দি গান গাইতে লাগলো। যুবকের ব্যবহার শরৎ মহারাজের মন পুত হয় নাই। এরপর তার সেই বাল্যবন্ধু এসেও তার দিকে কোনো দৃষ্টি না দিয়ে সেই যুবকের সাথে কথা বলতে আরম্ভ করেন। তবুও সেদিন তিনি ভদ্রতা হিসাবে বসে আলোচনা শুনতে শুনতে সিদ্ধান্ত নেন যে এই যুবকের সঙ্গদোষেই বন্ধু বিপথে চলছে। কারণ এই শ্রেণীর অন্যান্য যুবকের মতো এই ব্যক্তির কথা এবং কার্যের সামঞ্জস্য নেই। সে মুখে অতি উচ্চতর ভাব প্রকাশ করলেও তাহার ব্যবহার নিশ্চয়ই এর বিপরীত হবে, এই মনে করেছিলেন তিনি। কয়েকদিন পর ঠাকুরের কাছে নরেন্দ্রনাথের প্রশংসা শুনে তিনি তার বাড়িতে গিয়ে দেখলেন এই তো সেই যুবক। অমূলক ভুল ভাঙবার পর নরেন্দ্রনাথ এবং শরৎ প্রিয়তম বন্ধুতে পরিণত হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নিজেদের মতামত প্রকাশ করতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।